প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে যে বাংলাদেশে একটি সরকার আসবে, নির্বাচিত সরকার, যেই কোনো ফরম্যাটে। সেই নির্বাচিত সরকার বাংলাদেশ থেকে মব দূর করবে, বাংলাদেশের মানুষের মধ্যে যে অনিশ্চয়তা কাজ করছে সেটা দূর করবে, প্রতিবেশীদের মধ্যে যেই ধরনের এক ধরনের একটা উদ্বেগ কাজ করছিল সেটা দূর করবে। এবং আপনারা আশা করেছিলেন যে বাংলাদেশের স্থিতি এবং স্টাবিলিটি নিয়ে আসার জন্য যেই সব কাজকর্ম করা দরকার সেই সব এই নির্বাচিত সরকার করবে। এই নির্বাচিত সরকার 3 মাস হানিমুন পিরিয়ড শেষ, লক্ষণ কি সেরকম দেখা যাচ্ছে? আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি মনে করেন যেদিকে যাত্রা করা দরকার ছিল সেদিকে যাত্রা শুরু হয়েছে? আপনি পূর্ব দিকে যাবেন, পশ্চিম দিকে মুখ করে হাঁটলে হবে না। আপনাকে পূর্ব দিকে মুখ কোনো একটা জায়গায় যাই করতে হবে। আপনি পশ্চিম দিকে যেতে হলে পশ্চিম দিকেই কিন্তু আপনাকে মুখ ফিরাতে হবে। তো বাংলাদেশকে স্টাবিলিটি, ইকোনমিক্যাল স্টাবিলিটি, সোশ্যাল জাস্টিস, জুডিশিয়ারিকে একটা জায়গায় নিয়ে আসা, মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা, পুলিশ প্রশাসনকে একটা আস্থার জায়গায় নিয়ে আসা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার দলীয় আনুগত্যের বাইরে কোনো পুলিশ অফিসারকে নিয়োগ দিচ্ছে না। সরকার কোনো সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য যা যা করা দরকার তার কোনো কিছুই করছে না। ঠিক এই রকম একটা অবস্থায় আমরা বলতেই পারি এই সরকার উল্টো রথে রওনা দিয়েছে। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আমাদের যে 3 পাশ থেকে ঘিরে আছে যে ভারত, মহাভারত, সেই মহাভারতের সাথে যদি ভালো সম্পর্ক না হয়, কাজ চালানো সম্পর্ক যদি না হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না হয়, তাহলে বাংলাদেশে কোনো সরকার, সে বিএনপির সরকার হোক, সে আওয়ামী লীগের সরকার হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার হোক, সে আর্মি প্রশাসন হোক, যেই হোক, কোনোভাবেই এই বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর এবং একটা সিভিলাইজড রাষ্ট্র হিসেবে পরিচালনা করা সম্ভব না। কেন সম্ভব না? এই জায়গায় আসার আগে আপনি একটু ইউরোপে আপনাদেরকে একটু ভ্রমণ করিয়ে নিন, মানে ইতিহাসের ভেতর দিয়ে দেখেন। ব্রিটেন, ইউনাইটেড কিংডম 1972 সালে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করে। তো 1972 সালে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করার পর 1972 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের একটি বড় অংশীদার দেশ হিসেবে, সবচাইতে গুরুত্বপূর্ণ এলাই হিসেবে এই ব্রিটেনের অবস্থান ছিল ইউরোপিয়ান ইউনিয়নে। 2016 সালে ডেভিড ক্যামেরন যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, লেবার কনজারভেটিভ পার্টির নেতা, তিনি ঘোষণা দিলেন তিনি 2টি রেফারেন্ডাম করবেন। একটি রেফারেন্ডাম হবে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না মানুষ, অর্থাৎ এটাকে ব্রেক্সিট হিসেবে বলা হয়েছে। 2016 সালের মে মাসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 52% লোক ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ভোট দেয়, অর্থাৎ ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়। ব্রেক্সিট মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট, এটাকেই বলে ব্রেক্সিট। ব্রিটেনের বি আর এক্সিট, ব্রেক্সিট। আরেকটি নির্বাচন হয়েছিল ওই সমকালীন সময়ে, সেটি হলো স্কটল্যান্ড ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেনের অংশ থাকবে কিনা, ইউনাইটেড কিংডমের অংশ থাকবে কিনা, 16 বছর বয়সী যেই সব শিশু আছে তাদেরকেও এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল। সেখানেও 48/52 এই মেজরিটিতে মানুষ ভোট দিয়েছে আমরা ব্রিটেনের সাথেই ভালো আছি, আমরা স্বাধীনতা চাই না। এই 2টি নির্বাচন হলো। তো এই 2টি নির্বাচনের মধ্যে যেটি ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত, এই নির্বাচনটি 2016 সালে হলেও এই নির্বাচনের মানে মানুষের ম্যান্ডেট অনুসারে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে আরো 4 বছর সময় লেগেছে। অর্থাৎ মূলত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অফিসিয়ালি 2020 সালের 31শে ডিসেম্বর ব্রিটেন, ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। তো এই বেরিয়ে আসতে গিয়ে যেই টান পড়ন, যেই উত্তাল সমাজ, আপনি খেয়াল করে দেখেন 1972 সাল থেকে 2000 সাল, এটা হলো 28 বছর, আর 2000 সাল থেকে 2020 সাল এটা হলো আরো
20 বছর। এই 28 বছরে আর 20 বছরে মিলে আপনি যদি হিসাব করেন 48 বছর, তাই তো? এই 48 বছর সময় ব্রিটেন ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের অংশ ছিল। এর ফলে ইউরোপ থেকে পণ্য কিনতে পারত সহজে, আবার ইউরোপে সহজে বিক্রিও করতে পারত। তারা একটা সময় এসে ডানপন্থীদের উত্থান হওয়ার পর তারা চিন্তা করলো, ইউরোপিয়ান ইউনিয়ন কেন, আমরা পুরো পৃথিবী থেকে কিনে আনবো। এই করতে গিয়ে মানুষের মধ্যে যে প্রভাব পড়েছে, সমাজে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, আপনারা জানেন ব্রিটেন ছিল পৃথিবীর প্রথম 5টা অর্থনীতির একটা অর্থনীতি। এখন ব্রিটেন কিন্তু 6 নম্বরেও নেই। এর কারণ কি? এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেনের যে জিডিপি সেটা মাইনাসে চলে যায়। খেয়াল করে দেখেন, ইউরোপের এই অঞ্চল থেকে যখন চাল, ডাল, লবণ, চিনি, আটা, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে আপনার গম, সবজি, মাছ, মাংস এগুলো কিনে আনতো, তখন কোনো ট্যারিফ ছিল না। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে আসতে কোনো ট্যারিফ ছিল না, নিজ দেশের মতো। যার কারণে এই ইউকের মানুষরা কম দামে প্রোডাক্ট কিনে খেতে পারত। এখন যখন এরা বাগ হয়ে গেল, তখন ট্যারিফ বসলো, এখন আর সহজে আসতে পারে না। দুই দিক থেকেই ট্যারিফ, ইউকেতে ঢুকতো ট্যারিফ, আবার যারা বিক্রি করে তাদের উপরেও ট্যারিফ। যার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষের জন্য, বিশেষ করে ব্রিটেনের মানুষের জন্য, তাদের এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কারণ ব্রিটেন তো ছোট দেশ এবং উন্নত দেশ, এখানে শ্রমের দাম অনেক বেশি কম্পারেটিভলি। আপনি স্পেন বলেন, পর্তুগাল বলেন, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইতালি, ওইসব অঞ্চল থেকে এখানে কিন্তু প্রোডাকশন কস্ট আরও বেশি। যার ফলে মানুষ ওখান থেকে যেটা আসতো সেটাই কিনে খেত। এখন দেখা যাচ্ছে এইসব প্রোডাক্টের অনেক অভাব। এক। দ্বিতীয়ত দেখেন, 2016 সাল থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত ব্রিটেনে মাত্র 10 বছরেরও কম সময়, এই 10 বছরেরও কম সময়ে 2 জন প্রাইম মিনিস্টার থাকার কথা ছিল। অথচ দেখেন, প্রথমে ডেভিড ক্যামেরন গেল, ডেভিড ক্যামেরন যাওয়ার পর ক্ষমতায় আসলেন থেরেসা মে। থেরেসা মে বেশি দিন থাকতে পারলেন না। এই ব্রেক্সিটের চাপাচাপিতে তাকেও অকালে চলে যেতে হলো। তিনি চলে যাওয়ার পর আসলেন আরেকজন ভদ্র মহিলা, তার নাম হচ্ছে লিজ ট্রাস্ট। তিনি মনে হয় 2 মাসেরও কম সময় ছিলেন। তিনি চলে যাওয়ার পরে আসলেন ইন্ডিয়ান বংশোদ্ভূত আমাদের কনজারভেটিভ প্রাইম মিনিস্টার, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে তিনি চলে যাওয়ার পরে আসলেন বরিস জনসন। বরিস জনসনও থাকতে পারলেন না, বরিস জনসনকেও চলে যেতে হলো। তারপরে আসলেন আমাদের এখনকার যিনি আসতেন কেয়ার স্টারমার। এখন কেয়ার স্টারমারও যেই কোনো সময় পড়ে যেতে পারেন। তার মানে খেয়াল করে দেখেন, বরিস জনসন, থেরেসা মে, লিজ ট্রাস্ট, তারপর ইন্ডিয়ান বংশোদ্ভূত ভদ্রলোকের নামটা মুখে আসছে না কেন, উনি, এবং আমাদের আজকের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার। এই 5 জন, যেখানে থাকার কথা ছিল 2 জন, 5 জন যাওয়ার পরও এখন পর্যন্ত রাজনীতি টালমাটাল। এই বিশাল জনগোষ্ঠী এখন লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির সাথে নেই। নতুন এক দল উঠেছে, রিফর্ম পার্টি, নাইজেল ফারাজ, যারা ডানপন্থী, ইমিগ্রেন্ট বিরোধী, মুসলিম বিরোধী অথবা অন্যান্য জাতি সম্প্রদায় বিরোধী। তারা এখন এই দেশে গত 2 সপ্তাহ আগে যে কাউন্সিল নির্বাচন হলো, সেখানে সবচাইতে বড় দল হিসাবে আবির্ভূত হয়েছে। খেয়াল করে দেখেন, এই ব্রেক্সিট, এই সমাজে, এই রাষ্ট্রে, একটি শক্তিশালী রাষ্ট্র হওয়া অবস্থায়ও ইউরোপের সাথে, প্রতিবেশীদের সাথে সম্পর্কটা যখন, অর্থনৈতিক সম্পর্কটা যখন কাট অফ হয়ে যায়, তখন তাদের পক্ষেও রাজনৈতিক স্ট্যাবিলিটি রাখতে পারছে না, সামাজিক স্থিতি রাখতে পারছে না, এবং অর্থনৈতিক যে স্থিতি সেটাও ধ্বংস হয়ে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে তো অনেকগুলা দেশ, আবার ব্রিটেনের মাঝখান দিয়ে, ব্রিটেনের কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের সাথে বর্ডার নেই। কেন নেই? কারণ ব্রিটেন হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। ব্রিটেন এবং ফ্রান্সের মাঝখানে ইংলিশ চ্যানেল 26 মাইল।
কোনো কোনো জায়গায় 26 মাইল, কোনো কোনো জায়গায় 50 মাইল, কিন্তু মিনিমাম যে দূরত্বটা সেটা হচ্ছে 26 মাইল। এই 26 মাইলের মধ্যে হচ্ছে ইংলিশ চ্যানেল, সুতরাং তাদের কোনো রাষ্ট্রের সাথে বর্ডার নেই। তারপরও এই প্রতিবেশীরা সহজে এখানে আসতে পারতো, যেতে পারতো, আমাদের পণ্য যেত, তাদের পণ্য আসতো, এখন আর পারে না। এর ফলে ব্রিটেনের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সব কিছু ম্যাসাকার হয়ে গেছে। এখন ভারত বাংলাদেশের যে বর্ডার, বাংলাদেশের বর্ডারের এক পাশ থেকে নিঃশ্বাস নিলে আরেক পাশে শোনা যায়। এখানে 26 মাইলের দূরত্ব নেই, এখানে 6 ফিটেরও দূরত্ব নেই। এখানে আমার বর্ডার, ঠিক তার পাশেই তাদেরও বর্ডার। এর ফলে বাংলাদেশের 3 দিক দিয়ে ভারতের 7টি অঞ্চল বাংলাদেশকে ঘিরে রেখেছে। বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজনীতিতে এবং রাজনীতিতে এটার প্রভাব অনেক বেশি। পাকিস্তান একটি রাষ্ট্র ছিল, তার একটা বড় প্রতিবেশী ছিল একমাত্র ভারত। সেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে 2 টুকরা হয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আজকে আমাদের যে অর্থনীতির যে ভিত্তি, ভারতের সাথে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 10 বছর আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, টানা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি ছিল 7%, 6%, অর্থাৎ 6 থেকে 7-এর মধ্যে 7.5 পর্যন্ত আমরা পেয়েছি। এবং আমাদের মাথাপিছু গড় আয় কন্টিনিউয়াস বৃদ্ধি পেয়ে ভারতকে বিট করেছিলাম আমরা 2022 সালে, অর্থাৎ আমাদের মাথাপিছু আয় ভারতের চাইতে $40 বেড়ে গিয়েছিল। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের যে জীবনধারা, আমাদের যে অর্থনীতি, সমাজ, রাজনীতি, ভারতের প্রভাবটা কেমন অনস্বীকার্য। ভারত যদি গরু বন্ধ করে দেয়, বাংলাদেশে গরুর দাম বেড়ে যায়। ভারত যদি চিনি বন্ধ করে দেয়, বাংলাদেশে চিনির দাম বেড়ে যায়। ভারত যদি পেঁয়াজ না দেয়, বাংলাদেশে পেঁয়াজের ঝাঁজ মানুষের কানে লাগে, নাকে লাগে। ভারত যদি কাঁচামরিচ বন্ধ করে দেয়, বাংলাদেশে কাঁচামরিচ ওষুধের অনুমান হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন আপনি, এই যে ভারতবর্ষ, এটা শুধু ভারত না, ভারত কানেক্টেড পুরো পৃথিবীর সাথে। ভারত পৃথিবীর এখন সবচাইতে টপ 10 যে আয়তনের দিক থেকে বড় যে রাষ্ট্র আছে, তার মধ্যে ভারত একটি। অর্থনৈতিকভাবে বড় রাষ্ট্র, মানে অর্থনীতিতে মাথাপিছু আয়ের দিক থেকে না, অর্থনীতি, ইকোনমির সাইজ অনুসারে পৃথিবীর যে 5টি বড় দেশ, আমেরিকা, 2 নম্বরে চীন, 3 নম্বরে জাপান, 4 নম্বরে জার্মানি, 5 নম্বরে ভারত। তার মানে আপনি খেয়াল করে দেখেন, অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর 5ম লার্জেস্ট ইকোনমি। এবং আপনি যদি হিসাব করেন পপুলেশন, পৃথিবীর সবচাইতে বেশি পপুলেশন, চায়নাকেও হারিয়ে তারা সবচাইতে বেশি পপুলেশনের দেশ তাদের। সুতরাং এই ভারতের সাথে যদি আপনি পিছনের দিকে একটু তাকায়া দেখেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই ভারত অকাতরে অর্থ দিয়েছে, অকাতরে অস্ত্র দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, খাবার সরবরাহ করেছে, 30 টাকা করে বেতনের ব্যবস্থাটিও ভারত করে দিয়েছে। এবং যে অস্ত্র পৃথিবীর নানান দেশ থেকে কিনে এনে বাংলাদেশকে দিয়েছে। সর্বোপরি বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থীকে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে। তারপর ভারত রাশিয়ার সাথে মৈত্রী চুক্তি করে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে 16 ডিসেম্বরে 1971 সালে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টিতে অপরিসীম ভূমিকা রেখেছে। সেই ভারতের সাথে যখন আপনি মুসলিম আর হিন্দু তুলে আপনি যখন ডিসক্রিমিনেশন করেন, আপনি যখন এন্টি ভারত স্লোগান দেন, আপনি যখন ভারতকে শত্রু বানান, তখন আপনার অর্থনীতি কি অবস্থায় আছে? 3.5%। তাহলে দেখেন, ভারতের সাথে যখন সম্পর্ক ভালো ছিল তখন আপনার জিডিপি ছিল 7%, আর ভারতের সাথে যখন সম্পর্ক খারাপ হয়েছে তখন আপনার অর্থনীতি 3.5%। এই 3.5%ও আরও নিচে নেমে যেতে পারে, বলা যায় না। কারণ পৃথিবীতে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি আপনার প্রতিবেশীর কাছেই যদি পরবাসী হয়ে যান, তাহলে পরদেশ আরও অনেক দূরের রাষ্ট্র হয়ে যাবে। ভারতের সক্ষমতা অনেক রকম। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যারা ভারতকে অখুশি করে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না। কেন চায় না? কারণ ভারতের 150 কোটি মানুষের বাজার, আর আপনার 20 কোটিরও কম মানুষের বাজার। তাহলে মানুষ কোন দিকে চাইবে সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল পার্টনার, বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু, প্রতিবেশী এই ভারতের সাথে যদি তারেক জিয়া বলেন আর
অমুক জিয়া বলেন সম্পর্ক ভালো না করতে পারে, তাহলে এই সরকার টিকবে না, এই দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। হানাহানি হবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, সমাজ ভেঙে পড়বে, অর্থনীতি ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু রাষ্ট্রের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কোনো লক্ষণে আমরা দেখতে পাবো না। তাই আমাদের প্রয়োজন, আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেটাকে বজায় রেখে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। এবং আরও একটি জিনিস আমি আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের 54টি নদী, এই 54টি কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সুতরাং এই নদীমাতৃক দেশের আমাদের নদী হচ্ছে বাংলাদেশের মা, আর এই নদীগুলার মা হচ্ছে ভারত। সুতরাং এই কথাটিও মাথায় রাখতে হবে। দিন যত যাচ্ছে মিঠা পানির ব্যবহার তত বহুমাত্রিকতা পাচ্ছে, ভারতের অর্থনৈতিক সামর্থ্য বাড়তেছে, যার কারণে এই নদীর পানিগুলোকে তারা তাদের অন্যান্য অঞ্চলে প্রবাহিত করা, বিদ্যুৎ উৎপাদন করা বা অন্যান্য কাজে লাগানোর জন্য সামর্থ্য অর্জন করছে। বাংলাদেশ যদি এখন বন্ধুত্ব সুলভ আচরণ না করে, ভারতের সাথে ভালো সম্পর্ক না করে, বাবা আমেরিকা কিচ্ছু করতে পারবে না। আমেরিকা পৃথিবীর যেখানে গেছে সেই দেশ ধ্বংস হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তানে গেছে, মাটির সাথে মিশে গেছে। ইরাকে গেছে, 40 বছর পিছনে চলে গেছে। সিরিয়াতে গেছে, জাহান্নাম হয়ে গেছে। গেছে কোথায়? লিবিয়াতে। যেই দেশের মানুষ ধনী ছিল তারা এখন ভিক্ষা করে খায়। ভিয়েতনামকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দিয়েছে। সুতরাং আমেরিকা যে দেশের বন্ধু, সেই দেশের আর কোনো শত্রুর দরকার নাই। এক আমেরিকাই আপনার সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ।